দর্শক অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি স্মৃতি ৭১। দর্শক, স্মৃতি ৭১-এর এ পর্ব আমরা একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। স্মৃতি ৭১-এর অন্যান্য পর্বে আমাদের সঙ্গে একজন বীর মুক্তিযোদ্ধা থাকেন, আর এই পর্বে আমাদের সঙ্গে আছেন একজন শহীদ মুক্তিযোদ্ধা শাহ আব্দুল মজিদের সুযোগ্য কন্যা ফারজানা শাহনাজ মজিদ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক শহীদ শাহ আব্দুল মজিদ। শাহ আব্দুল মজিদ ১৯৩৫ সালে গাইবান্ধা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে MA ডিগ্রি নিয়ে একই বিষয়ের প্রভাষক হিসেবে জগন্নাথ কলেজে যোগদান করেন। পরবর্তী সময়ে ১৯৬২ সালে তদানীন্তন পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দেন, কিন্তু পাকিস্তান পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি মনে প্রাণে চাইতেন বাংলার স্বাধীনতা, বাংলার মানুষের ন্যায্য অধিকার। ১৯৬৯-এর গণ অভ্যুত্থান থেকে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত তিনি বাংলার স্বাধীনতার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ফলশ্রুতিতে ১৯৭১ সালের মার্চের শুরু থেকেই পাক হানাদারেরা তার গতিবিধির উপর লক্ষ্য রাখছিল। অনেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি বলেছিলেন, কাপুরুষের মতো আমি সরে গেলে কে বাঁচাবে আমার পুলিশ ফোর্সদের। এরপর এলো ৩১শে মার্চ। সেদিন তৎকালীন ডিসির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাক হানাদার বাহিনী। আমাদের স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদ সূর্য সন্তানদের সাথে হারিয়ে গেলেন তিনি, আর ফিরে এলেন না। স্মৃতি ৭১-এর পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও অকুণ্ঠ ভালোবাসা। চলুন দর্শক, কথা বলছি ফারজানা শাহনাজ মজিদের সঙ্গে। আপা, আসসালামু আলাইকুম। আপা, আপনার বাবার প্রসঙ্গে কথা বলতে আসলে আপনার সঙ্গে আসা। উনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী একজন শহীদ, এবং আমরা যতদূর জানি আপনিও কিন্তু সেই বাবার দেখানো পথেই হেঁটে চলেছেন। বাবা দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন উপহার, আর আপনি সেই একই পথে হেঁটে দেশকে শত্রুমুক্ত করবার প্রত্যয় এগিয়ে চলছেন সামনের দিকে। তো প্রথমেই আমরা আপনার বাবার প্রসঙ্গে আসি, যে উনি তো তখন রাজশাহীর এসপি ছিলেন, হ্যাঁ, এবং সম্ভবত ৩১শে মার্চ সন্ধ্যা ৭টার সময় ডিসি বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই প্রেক্ষিতটা একটু বলেন, ওই দিনের ঘটনাটা একটু বলেন। আসলে তখন সন্ধ্যা ৭টা, আমরা ৪ ভাই বোন। ছোট বোনটা আমাদের তখন ৯ মাস বয়স, ভাইয়া একটু বড়, তারপরে আমি, তারপর আমার ছোট ভাই, ৪ ভাই বোন। আমরা কিন্তু খেলাধুলার মধ্যেই আছি। ওটা ডিসির বাড়ি, বাঙালির ডিসি রশিদুল হাসানের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম। ২৫শে মার্চের রাত্রে এসপির বাড়ি উড়িয়ে দেওয়া হবে, পাকিস্তানি আর্মিরা এসপির বাড়ি উড়িয়ে দিবে শেল দিয়ে, যার কারণে রশিদুল হাসান আমার বাবাকে বলেছিলেন তোমরা আমার বাসায় চলে আসো, এবং ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত তার বাসাতেই আমরা অবস্থান করেছি। তো সেদিন ৭টার সময় আমার যতটুকু স্মৃতিতে মনে পড়ে, ক্যাপ্টেন সলেমান মাহমুদ ওই বাড়িতে প্রায়শই আসতেন। আমি ২৫ থেকে ৩১শে মার্চ পর্যন্ত ক্যাপ্টেন সলেমান মাহমুদ যে আমার বাবাকে গ্রেফতার করেছে ওই বাসায় আসতেন। সেদিনও সন্ধ্যার সময় উনি এসেছিলেন। ড্রয়িং রুমে আমরা সবাই তখন বসা, পুরো পরিবারের সামনে থেকে আমার বাবাকে নিয়ে যাওয়া হয়। ৪ ভাই বোন, ডিসি ছিলেন কিনা আমার অবশ্য মনে নেই। আমার যতটুকু চোখে ধরা পড়ে যে
ক্যাপ্টেন সলিমান মাহমুদ আসলেন, আমার বাবা অসম্ভব নার্ভাস হয়ে গিয়েছিলেন। তাকে নাকি জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হবে এবং কিছুক্ষণ পরেই তাকে আবার দিয়ে যাওয়া হবে, এইটুকু কথা বলে তাকে নিয়ে চলে যাওয়া হলো। এবং আমার মায়ের যে কান্না, মানে ওইটা আমার স্মৃতিতে আজও এত বেশি হন্ট করে, বিকজ ওটা তো আমার লাস্ট স্মৃতি বাবার সাথে। বাবা আসলে সেদিনের একটা স্মৃতি আমি বলতে চাই যে বাবা আসলে অনেক হ্যাঙ্কারচিফ ইউজ করতেন। সেদিনকে বিকেলবেলাতেই আমি বাবার একটা রুমাল নিয়ে তারই সিগারেটের প্যাকেটের মধ্যে ওটা ঢুকিয়ে খেলাধুলা করছিলাম আমাদের বাসাতে, লনে একবার উপরে উঠাচ্ছিলাম এবং নিচে নামাচ্ছিলাম। সো এইভাবে বাবা যাওয়ার মুহূর্তের যে স্মৃতিটা আমার চোখে আজও আমাকে কষ্ট দেয়। সেটা উনি আমাকে খুব নার্ভাস হয়ে বললেন যে আমাকে কেউ একটা রুমাল দাও তো, আমাকে কেউ একটা রুমাল দাও তো। আমি ঠিক তখন তার ওই সিগারেটের প্যাকেট থেকে রুমালটা বের করে তার হাতে দিয়ে দিয়েছিলাম। আপনি মাত্র বলছিলেন যে আপনারা ডিসির বাসায় এসে আশ্রয় নিয়েছিলেন এবং 25 তারিখে পাকিস্তানি আর্মি অলরেডি ডিক্লেয়ার করেছিল যে এসপি সাহেবের বাসা উড়িয়ে দেওয়া হবে। তার মানে উনি অলরেডি টার্গেট ছিলেন তাদের, তাই না? এই যে টার্গেট হওয়ার পেছনে কি কি কাজ, মানে কোন কোন বিষয়গুলো ওনার কাজ করেছিল আপনার যতদূর মনে পড়ে একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমি ওটা অ্যানালিসিস করি যে কেন তাকে 6 দিনের মাথায় তুলে নেওয়া যাওয়া হলো, এবং ওইটাও কিন্তু আমার আরেকটা প্রাইড, ওটা আমার আরেকটা গর্বের স্থান। যে তার মানে এই ব্যক্তিবর্গগুলো কি পরিমাণের প্যাট্রিয়ট ছিলেন। এই ব্যক্তিবর্গগুলো মানে আমার বাবাকে 31শে মার্চ ধরে নিয়ে যাওয়া হলো এবং 26শে মার্চ সকালবেলায় মামুন মাহমুদ ডিআইজিকে রাজশাহীর ডিআইজিকে সেমভাবেই কিন্তু তুলে নিয়ে যাওয়া হলো। ডিআইজিও কিন্তু আর ফেরত আসেনি। তাহলে এই মানুষগুলোর পেছনের জায়গাগুলো ঘাটলে তো বোঝা যাবে যে তাদের যে দেশপ্রেমটা ছিল, সেই দেশপ্রেমটাই কিন্তু পাকিস্তানি আর্মিরা টার্গেট করেছিল যে এদেরকে যদি আমরা তাড়াতাড়ি না তুলি বা না অ্যারেস্ট করি বা না খতম করি, তাহলে কিন্তু বাংলাদেশের ভেতরে তারা ইনভেড করতে পারবে না বা তারা বাংলাদেশকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু বাংলাদেশ কি ওরা পেয়েছে? বাংলাদেশ কিন্তু ওরা পায়নি। বাংলাদেশ আমাদের দেশ। সো আমার বাবা আসলে অনেক বেশি মাত্রায় দেশপ্রেম তার ভেতরে কাজ করত। উনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স যখন করছিলেন, আমি একটা এক্সাম্পল দিতে চাই যে তার দেশপ্রেমের জায়গাগুলো, যে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছিলেন, একদিন একটা পাকিস্তানি মালি বাঙালি ছেলেদেরকে অনেক গালিগালাজ করেছিল। বাঙালি ছেলেরা ফুল তুলেছিল বলে, 21শে ফেব্রুয়ারি রাতে মানে ফুল দিবে বলে ওরা ফুল ছিঁড়েছিল এবং বাঙালি মালি অনেক বকা দিয়েছিল। এটা আমার বাবার অনেক রাগের একটা জায়গা ছিল। সেই মালির মাথার মুঠি ধরে সে বলেছিল, যতক্ষণ না তুমি বাঙালির কাছে ক্ষমা চাইবে আমি তোমার চুলের মুঠি ছাড়বো না। বাবা আসলে এই ধরনের প্যাট্রিয়ট ছিলেন। সেদিনও আমার একজনের সাথে দেখা হয়েছে, এইভাবে অনেকের সাথেই দেখা হয় যারা আমাকে চিনে চিনে বলে যে তোমার বাবার যে প্যাট্রিয়টিজম বা তোমার বাবা সেই সময়ে পাকিস্তানি, আসলে তদানীন্তন পাকিস্তানের তো উনি একজন অফিসার ছিলেন, সো উনি তো পাকিস্তানিদের হয়ে কাজ করবেন, কিন্তু উনি তো ভিতরে ভিতরে সমানই বাঙালি জাতির সমস্ত জায়গাগুলোতে গিয়ে উনি ছাড় দিয়েছেন যেন বাঙালি জাতি প্রত্যেকটা অভ্যুত্থানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে। বাবা আসলে মেধায়, মননে, আচার ব্যবহারে, শিক্ষায়, দীক্ষায়, অভিরুচিতে আমি তার সন্তান হিসেবে বলবো যে এমন পার্সোনালিটি যুগে যুগে আসলে কম আসে পৃথিবীতে। 1969-এর গণ অভ্যুত্থানের দিনগুলোতে উনি মাকে প্রায়শই বলে উঠতেন যে বাঙালির জয় সুনিশ্চিত, বাঙালির জয় হবেই হবে, বাঙালি কখনো পাকিস্তানি আর্মির আন্ডারে বা পাকিস্তানিদের আন্ডারে বাঙালি মুখ থুবড়ে পড়ে থাকবে না। 25 থেকে 31শে মার্চ এই 6 দিনের মাথায় উনি আসলে অস্ত্রাগার খুলে দিয়েছিলেন এবং মানে বাঙালি অফিসারদের জন্য, সৈনিকদের জন্য, বাঙালি সৈনিকদের জন্য উনি অস্ত্রাগার খুলে দিয়েছিলেন এবং উনি ওনার নিজের ফোর্সদের সাথে পাকিস্তানি আর্মির এগেনস্টে তো যুদ্ধে নেমে গেলেন। এই 6 দিন 29শে মার্চ পাকিস্তানি আর্মিরা যখন ওই যে পুলিশ লাইন ঘেরাও করবে, উনি তো আসলে তখন আরও ভীষণভাবে যুদ্ধে নেমে গেলেন। এবং সেই বিধায় কেন উনি যুদ্ধে নামলেন আমরা জানি না কেন, রাজশাহীর ডিসির বাসা থেকে কিন্তু আসলে তাকে মানে ফর্মালি তাকে তুলে নিয়ে যাওয়া হলো, যে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অথচ রাজশাহীর তৎকালীন ডিসি সাহেব উনি কিন্তু শেল্টার দেবার জন্যই আপনাদেরকে তার বাসায় নিয়ে গিয়েছিলেন, তাই না? আজকে সময় চলে এসেছে, সময় এসেছে যে কেন তাকে বাঙালি ডিসি সেভড হলেন, বাঙালি এসপি তো কোথায় রক্ষা পেলেন না।
আপনার বাবাকে গ্রেফতারের পরের মানে পরে কি হয়েছিল আপনারা কিছু শুনেছেন বা দেখেছেন? তাকে তো গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, আমরা তো আর আসলে কিছু জানি না তার কি হয়েছে। তার স্ত্রী আজও বসে আছে, সে কি ফেরত আসবে, তাই না? কারণ আমরা তো তার মরদেহটিও পাইনি, তার ডেড বডিটাও তো আমাদের কাছে আসেনি। আমরা তো জানি না আসলে তার কি হয়েছে। কিন্তু আমরা তো শুনেছি যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তাকে শুনেছি যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং সেদিন আমি অনেক ছোট ছিলাম। আমার আসলে আমি যখন এই কথাটা শুনেছি, আমি ড্রয়িং রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি একজন এসে বলছিলেন আমার মাকে যে তাকে নাকি তার গায়ের মধ্যে সিগারেটের ছ্যাঁকা দিয়ে দিয়ে তাকে আমার বাবা অপূর্ব রূপবান ছিলেন, হ্যাঁ, আমার এই রূপবান এত সুন্দর বাবাকে ওরা সিগারেটের ছ্যাঁকা দিয়ে দিয়ে পুড়িয়েছে। আর আমি তখন এত ছোট ছিলাম, আমি যখন ওই কথাটা শুনেছি, আমার মনে হয়েছে যে আমি আর এই কথাটা কোনোদিন শুনতে চাই না। কারণ আমি আমার তখন কানটা বন্ধ করে ফেলেছি, মাথাটা ব্লক করে ফেলেছি, যে আমার মনে হয়েছে যে আমার বাবা ওই যে রুমাল একটা নিয়ে চলে গেছে আমার কাছ থেকে, আমার স্মৃতিতে আমার সুন্দর বাবা যেন আমার কাছে ওভাবেই থাকে। বাবার চেহারাটা কিন্তু আমার কাছে মনে নেই। আজকে এই ড্রয়িং রুমে বাবার ছবিটা আজকে ৪১ বছর আমরা রেখেছি বিধায় কিন্তু আমি জানি যে সে আমার বাবা। এই যে ৩১শে মার্চের পর থেকে বাবা নেই, তারপর এই যে যে এতগুলো বছর বাবাবিহীন, আপনার মা স্বামীবিহীন, তো আসলে কিভাবে আপনারা চলেছেন, কিভাবে থেকেছেন, কিভাবে আপনারা মানে এত দূর আসলেন? আসলে আমরা কিন্তু এপ্রিল মাসে ঢাকায় চলে আসলাম। আচ্ছা, ঢাকায় আসার পরে এই ৯ মাসের যুদ্ধ, আসলে যুদ্ধটা আমার খেলার মধ্যে দিয়েই গেছে। ১৬ ডিসেম্বরের পরের থেকে মা খুঁজতে বের হয়ে গেল তার স্বামীকে, যে তার স্বামীকে কি হাত পা কেটে ফকিরদের সাথে রেখে দেওয়া হয়েছে কিনা। ১৯৭২ সাল, হ্যাঁ, ফকিরদের মাঝে আমার মা তো কোলাপস করে যেত আসলে তার স্বামীর জন্য, যে আমার স্বামী কোথায়। হ্যাঁ, উনি এভাবে খুঁজে বেরিয়েছেন তার স্বামীকে। আসলে ৭২ সাল ওয়ার এফেক্টেড মহিলাদেরকে চাকরিতে রিইনটিগ্রেট করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নারী পুনর্বাসন কেন্দ্র খোলা হলো এবং সকল শহীদের স্ত্রীকে তখন ওই পুনর্বাসন কেন্দ্রে জব দেওয়া হলো। আমাদের মারা কিন্তু তখন জবের সাথে রিলেটেড হলেন। আম্মু আসতো, সেই সকাল ৯টায় সে বেরিয়ে যেত আম্মু। হ্যাঁ, আম্মু আসতো জবে, আম্মু বাসায় ফেরত যেত বিকাল ৫টার সময়। ছোট বোনটা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতো যে কখন তার মা আসবে, কখন তার মা তাকে মানে ব্রেস্টফিড করাবে। আসলে ওর চোখ দিয়ে মুখ দিয়ে ওই যে লাভ পড়তো। আসলে সেই যে নারীর যে যুদ্ধ, নারী কিন্তু সেদিন যে ৩০ লক্ষ মানুষ শহীদ হলেন, সেই ৩০ লক্ষ মানুষের সাথে কিন্তু নারীর সম্পৃক্ততা ছিল। কেউ তার স্ত্রী, কেউ তার বোন, কেউ তার মা। তো এই নারীরাই কিন্তু আসলে আমাদেরকে আজকের এই জায়গাটায় এসে উপনীত করেছেন। আমি নতুন প্রজন্মের কাছে জানাতে চাই যে আমার বাবাকে এবং ৩০ লক্ষ শহীদকে এইভাবে যে ওরা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারপরে কিভাবে তাদের রায় আবার এইভাবে প্রহসনমূলক হয়। আসলে যারা আমাদের মাদেরকে এইভাবে হত্যাযজ্ঞ করেছে, যারা আমাদের বাবাদেরকে এইভাবে পেট্রোল দিয়ে গায়ে গায়ে পুড়িয়ে মেরেছে, সেই সমস্ত মানুষদের হত্যা তো আমরা নিজেদের হাতে করব। আসলে হত্যাকারীদের গাড়িতে কিন্তু কিছুদিন আগেও, মাত্র ৪ বছর আগেও আমাদের জাতীয় পতাকা উড়েছে। হ্যাঁ, এবং আপনি তো আসলেই সেই সব রাজাকার মুক্ত, শত্রু মুক্ত, আলবদর মুক্ত বাংলাদেশ গড়বার প্রত্যয়ে এখন কাজও করছেন এই প্রজন্মের একজন হয়ে। তো আপনার এবং শাহবাগের যে প্রজন্ম চত্বর, সেখানে আপনি একজন খুব সংগ্রামী কণ্ঠস্বর। কি মনে হচ্ছে সব মিলে যে বাবার হত্যার প্রতিশোধ আমরা কি নিতে পারবো? শহীদদের হত্যার প্রতিশোধ আমরা নিতে পারবো? হ্যাঁ, এই ৪ বছর আগেও তাদের গাড়িতে ফ্ল্যাগ, এগুলো কি মানা যায়? এই কষ্টের জায়গাগুলো, যে রক্তক্ষরণ আমাদের বুকে হচ্ছে, সেটা কিন্তু অনেক মানুষ বুঝতে পারবে না। আমি সবসময় প্রোটেস্ট করে গেছি। সেদিন আমি অনেক ছোট ছিলাম, আমার হাতগুলো অনেক ছোট ছোট ছিল, আমি যুদ্ধ করতে পারিনি। কিন্তু আজকে আরেকটা যুদ্ধ চলছে। আজকে এই স্বাধীন দেশে আবারও আমরা যুদ্ধ করছি, তাদেরকে এখনও আমরা নির্মূল করতে পারিনি। যে রক্তক্ষরণ আবারও আমার বুকে আরম্ভ হয়েছে, আমার ভাই বোনদের বুকে আরম্ভ হয়েছে, মায়ের অন্তর যেভাবে জর্জরিত হয়েছে, এবং ৩০ লক্ষ শহীদ পরিবারের অন্তরের যে রক্তক্ষরণ সেদিন আরম্ভ হয়েছে, সেটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই রক্তক্ষরণ আবারও স্তিমিত হয়ে গেল নতুন শাহবাগের প্রজন্ম চত্বর দিয়ে। আমরা ঋণী প্রজন্ম চত্বরের কাছে।
So, এই প্রজন্ম চত্বর 19শে ফেব্রুয়ারিতে যেভাবে শহীদদের সম্মান দিল, এটা তো আসলে অনেক বেশি প্রশংসার দাবি রাখে। আমি সেদিন বাবার কাছে একটা চিঠি পাঠিয়েছি। বাবাকে লিখেছি, তুমি কেমন আছো বাবা? বাবাকে আসলে আমরা আব্বু বলে ডাকি। আমরা 4 ভাই বোনই বাবাকে আব্বু বলে ডাকতাম। আর বাবা আমাদের এত সুন্দর সুন্দর নামে ডাকতেন। বাবা আমাকে মাম্মি ডার্লিং বলতেন, ভাইয়াকে বিগ ড্যাডি বলতেন, ছোট ভাইকে স্মল ড্যাডি বলতেন, ছোট বোনকে মাদার ডিয়ার বলতেন। মানে ওনার আসলে এই জিনিসগুলোর প্রশংসা চিরকালই দাবি রেখে যাবে যে উনি আসলে অন্যরকমের একটা ব্যক্তিত্ব ছিলেন। সো বাবাকে বলেছি যে তোমার সাথে তো আর 41 বছর আমাদের দেখা হয় না, তোমার স্ত্রী আজও বসে আছে, হয়তো তুমি ফেরত আসবে, আমরা তো জানি না তোমার কি হয়েছিল, কিন্তু আমরা শুনেছি তোমাকে ওরা কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তোমার গায়ে ওরা সিগারেটের ছ্যাঁকা দিয়ে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে শেষ করেছে। আমি এই কথা আর শুনতে চাইনি, কিন্তু আমাকে এই কথা আজ বলতে হচ্ছে। তুমি তো এখন আর আসো না আমার মাথায় চুমু দিতে, তুমি তো প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমার মাথায় চুমু দিয়ে যেতে। তুমি তো এখন আর আসো না সেই ছোট্ট হাতের খেলতে খেলতে আসা আমার হাতের আলু ভর্তা খেতে। তুমি তো এখন আর আমাকে ঘোড়ায় চড়াও না আমার অভিমান ভাঙাতে। তোমার অভিমানী মেয়ে ছোট্টবেলায় অভিমান করে থাকতো, তুমি অফিস চলে গেলে তার মাথায় যদি তুমি চুমু না দিয়ে যেতে, তারপর অফিস থেকে ফেরত এসে তার অভিমান ভাঙাতে ঘোড়ায় চড়িয়ে। তোমার একটা শার্ট আছে, সেই শার্টটা পরলে তোমাকে ছোটবেলায় তোমার মেয়েটা বলতো, আব্বু তোমাকে রাগি রাগি লাগে, রাগ রাগ বাবা মনে হয়, তুমি এই শার্টটা আর পরবে না। সেই শার্টটা আজও তোমার মেয়ে কিন্তু আলমারিতে রেখে দিয়েছে। যখনই সে আলমারি খোলে এবং সে চিন্তা করে এটা আমার বাবার রাগি রাগি শার্ট। তুমি একটা বেগুনি বড় পেন্সিল দিয়ে গিয়েছিলে, সেই পেন্সিলটা কিন্তু আবার আমি হারিয়ে ফেলেছি। আমি তোমাকে অনেক মিস করি। তুমি হ্যাটস ইউজ করতে, তুমি স্টিক্স ইউজ করতে, তোমার টাইগুলো নিয়ে, তোমার লেখা চিঠিগুলো নিয়ে তোমার স্ত্রী আজও বসে আছে এবং সেগুলোই সে চেরিশ করে এখন পর্যন্ত। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন গো মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন গো মরমে তোমায় খুঁজে পাই। আমরা একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যার কথা শুনলাম। বাবাকে না পাওয়ার কষ্ট, বাবাকে না দেখার হাহাকার, এরকম হাজারো শহীদ, লক্ষ শহীদ ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের এদেশে। তাদের রক্তের পর দাঁড়িয়ে আজ আমাদের বাংলাদেশ। বরাবরের মতো জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা। আপনার জানা যে কোনো মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধের ঘটনা জানিয়ে লিখুন আমাদের কাছে। প্রযোজক স্মৃতি 71, কক্ষ নম্বর 217, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের কাছে ইমেলও করতে পারেন প্রিয় দর্শক। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা arifa1977@yahoo.com। পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।